হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো স্টেটস অফ ম্যাটার, মানে পদার্থের অবস্থা। তো এর আগের ক্লাসে তোমরা পড়ে এসেছো পদার্থের বিভিন্ন অবস্থা সম্পর্কে। তিনটে অবস্থা তো তোমরা মোটামুটি জানোই। তো আমি এখানে প্রথমেই কিছু ক্লাসিফিকেশান করেছি, কিছু শ্রেণীবিভাগ করেছি। তার মধ্যে আমি 5টা ফান্ডামেন্টাল মানে প্রাথমিক কিছু অবস্থার কথা এখানে লিখেছি। আমাদের ক্লাস 11-এর সিলেবাসে এই লিকুইড আর গ্যাস এই দুটো অবস্থা নিয়েই একটু ডিটেলসে পড়তে হবে। কিন্তু যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা শুরু করতে গেলে লিকুইড আর গ্যাস জানার সাথে সাথে সলিডটাও একটু জেনে রাখা দরকার, যাতে আমাদের তুলনা করতে সুবিধা হয়। যে কিছু কিছু প্রপার্টির সাপেক্ষে আমরা লিকুইড আর গ্যাসকে যেরকমভাবে চিনব বা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কীরকম সেগুলো আমরা জানবো, তার সাথে সলিডের ক্ষেত্রে কীরকম হয় সেই জিনিসটা আমরা এখন জেনে রাখবো। কারণ তোমরা দেখবে ক্লাস 12-এ গিয়ে তোমাদের এই সলিড স্টেট সম্পর্কে আবার ডিটেলসে পড়তে হবে। এখন আমরা এই প্লাজমা স্টেট আর বোস আইনস্টাইন স্টেট সম্পর্কে পড়বো না, এটা আমরা কয়েকদিন পরে পড়বো। তার আগে আমরা এই তিনটেকে নিয়ে একটু ডিটেলসে আলোচনা করে নেব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে স্টেটস অফ ম্যাটারকে আমি এখানে দেখতে পাচ্ছ 5টা ফান্ডামেন্টাল ক্লাসিফিকেশন করেছি। একটা হলো সলিড, একটা লিকুইড, একটা গ্যাস, একটা হচ্ছে প্লাজমা স্টেট, আর একটা হচ্ছে বোস আইনস্টাইন স্টেট। সলিড, লিকুইড আর গ্যাসের তুলনায় প্লাজমা স্টেট আর এই বোস আইনস্টাইন স্টেট, এই দুটো স্টেটের শক্তির মাত্রা কিন্তু অনেক বেশি। হাইলি এনার্জাইজ স্টেটে এই দুটো স্টেট আমরা পেয়ে থাকি। আর এই তিনটে স্টেটকে আমরা সাধারণত অবজার্ভ করতে পারি বা অনুভব করতে পারি। তো আমরা প্রথমে এই তিনটে স্টেটকে একটু ডিফাইন করে নিই। কয়েকটা প্রপার্টির সাপেক্ষে বা কয়েকটা ধর্মের সাপেক্ষে এদের কীরকম পরিবর্তন হয় বা এরা কীরকমভাবে তাদের চরিত্র দেখায় সেগুলো আমরা প্রথমে একটু দেখি। তো ফার্স্ট পয়েন্ট দেখো, ফার্স্ট পয়েন্ট হচ্ছে ভলিউম, আয়তন। সলিডের ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট আয়তন পেয়ে থাকি। তো এর ক্ষেত্রে আমরা লিখব সলিডের আয়তন হচ্ছে ফিক্সড। লিকুইড বা তরল পদার্থ যেগুলো, তাদের ক্ষেত্রে আয়তন কিন্তু নির্দিষ্ট থাকে। কারণ তুমি ধরো 1 লিটার কোনো মনে করো 1 লিটার জল, সেটা তুমি একটা বালতিতেই রাখো বা একটা গামলাতেই রাখো, তার আয়তনটা কিন্তু নির্দিষ্ট। তাহলে লিকুইডের ক্ষেত্রেও কিন্তু আয়তনটা ফিক্সড। এবারে গ্যাসের ক্ষেত্রে, গ্যাস তুমি যে পরিমাণই নাও, যখন যে পাত্রের মধ্যে রাখবে সেই পাত্রেরই আয়তন ধারণ করবে। ওই জন্য গ্যাসের ক্ষেত্রে আয়তন বলা হচ্ছে নট ফিক্সড বা স্থির নয়। সলিডের ক্ষেত্রে আয়তন ফিক্সড, লিকুইডের ক্ষেত্রে আয়তন ফিক্সড মানে স্থির, কিন্তু গ্যাসের ক্ষেত্রে আয়তন ফিক্সড নয়। নেক্সট প্রপার্টি হলো বা নেক্সট ধর্ম হলো শেপ। শেপ বা আকৃতি বা আকার। সলিডের নির্দিষ্ট একটা আকার থাকে, তোমরা জানো। ধরো একটা লোহার রড বলো বা কোনো একটা কাঠের চেয়ার বলো বা টেবিল বলো, তারা তো যেহেতু সলিড, তো তাদের একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে। তো এদের ক্ষেত্রে আমরা বলতে পারি শেপ হচ্ছে ফিক্সড। এখন আমি সলিডের ক্ষেত্রে শেপটা ফিক্সড বললাম ঠিকই, এবারে সেই শেপটা কীরকম হবে, কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকার হবে নাকি অজ্যামিতিক আকার হবে, সেইটা আমরা অত ডিটেলসে যাচ্ছি না। কারণ সলিডের ক্ষেত্রে আমরা আবার এটাকে বিভিন্নভাবে ভাগ করতে পারি। যেরকম কেলাসাকার যৌগ আছে বা অনিয়তাকার যৌগ আছে, কিন্তু তাদের একটা নির্দিষ্ট শেপ থাকবে। তো সেই ডিটেলস আমরা আবার পরে ক্লাসে পড়ব। এখন আপাতত আমরা লিকুইড আর গ্যাসের ক্ষেত্রে ফোকাস করছি, তার সাথে সাথে সলিডের প্রপার্টিগুলোকে তুলনামূলকভাবে আলোচনা করে নিচ্ছি। লিকুইডের ক্ষেত্রে শেপ ফিক্সড বলো, লিকুইডের ক্ষেত্রে শেপ ফিক্সড নয়। তোমরা যেখানে যেরকমভাবে লিকুইডটাকে রাখবে, লিকুইডটার সেই পাত্র বা সেই মিডিয়ামটার আকার নিয়ে নেবে। তো এই ক্ষেত্রে আমরা লিখব লিকুইডের শেপ নট ফিক্সড। আর গ্যাসের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে গ্যাসের ক্ষেত্রেও শেপ হচ্ছে নট ফিক্সড।
রাইট? তাহলে এগুলো লিকুইড আর গ্যাসের ক্ষেত্রে তোমাদের শেপ হচ্ছে নট ফিক্সড। নেক্সট দেখো, নেক্সট আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই টার্মটা হয়তো তোমরা নতুন শুনবে, টার্মটা হচ্ছে intermolecular or interatomic force। মানে সলিড বলো বা লিকুইড বলো বা গ্যাস বলো, তাদের যে মলিকিউল বা তাদের যে অ্যাটম, মলিকিউল বলতে অণু আর অ্যাটম মানে পরমাণু, তো তাদের অণুর মধ্যে বা তাদের পরমাণুর মধ্যে পারস্পরিক কোনো বল কাজ করছে কিনা, সেটা আকর্ষণী বল হতে পারে বা বিকর্ষণী বল হতে পারে, সেরকম কোনো বল কাজ করছে কিনা তার ভিত্তিতে। এখন সলিড মানে আমি তিনটে ছবি আঁকছি, খেয়াল করো। তাহলে দেখো এই তিনটে ছবিতে আমি এইটাকে দেখাচ্ছি সলিড, এটা হচ্ছে লিকুইড, আর এইটা হচ্ছে গ্যাস। এখন সলিডের ক্ষেত্রে কণাগুলো পরস্পরের সঙ্গে দৃঢ় সংবদ্ধভাবে থাকে বা খুব কম্প্যাক্ট ফর্মে থাকে। ওকে, তাহলে এখানে কি ফর্মে আছে? কম্প্যাক্ট ফর্মে আছে। কম্প্যাক্ট বলতে দৃঢ় সংবদ্ধ অবস্থায় আছে। লিকুইডের ক্ষেত্রে যে কণাগুলো তারা কি পরস্পর সলিডের তুলনায় অনেক কম সংবদ্ধ অবস্থায় আছে, মানে অনেকটাই কম সংবদ্ধ অবস্থায়, বা তাদের মধ্যে বলতে পারো যে ওই কণাগুলোর মধ্যিখানে অনেক ফাঁকা জায়গা আছে। আর গ্যাসের ক্ষেত্রে সেই ফাঁকা জায়গার পরিমাণ অনেক বেশি, মানে একদমই লেস কম্প্যাক্ট ফর্মে আছে, লেস কম্প্যাক্ট, বা বলতে পারা যায় যে একদম ইতস্তত বিচ্ছিন্ন অবস্থায় আছে। কারণ কম্প্যাক্ট বলতে গেলে একদম গায়ে গায়ে জুড়ে জুড়ে থাকার ব্যাপারটাকে আমরা কম্প্যাক্ট ফর্মে থাকা বলছি। তাহলে যখন এইখানে কণাগুলো পরস্পরের সঙ্গে দৃঢ় সংবদ্ধভাবে আছে, তাহলে তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণী বা বিকর্ষণী বল প্রচণ্ড বেশি হবে। যখনই কণাগুলোর মধ্যে দূরত্ব বাড়তে থাকবে, তখনই আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণ কি হতে থাকবে? কমতে থাকবে। তাহলে সেই হিসাবে আমরা কি বলতে পারি যে এই সলিড যৌগের ক্ষেত্রে বা সলিড সাবস্টেন্স বা সলিড ম্যাটারের ক্ষেত্রে ইন্টারমলিকিউলার বা ইন্টার অ্যাটমিক এই ফোর্সের মান সব থেকে বেশি। তারপরে হবে সেটা লিকুইডের ক্ষেত্রে, আর গ্যাসের ক্ষেত্রে সব থেকে কম। তাহলে আমরা এখানে সেই টেবিলটা কমপ্লিট করি। দেখো এইখানে হচ্ছে ভেরি হাই, এইটা হবে হাই, আর এইটা হবে লো। বুঝতে পেরেছো আশা করি যে কেন এইরকম হলো। কারণ যেহেতু যত কম্প্যাক্টনেস বাড়বে বা যত দৃঢ় সংবদ্ধতা বাড়বে, তত তাদের মধ্যে ইন্টারমলিকিউলার ফোর্স বা ইন্টার অ্যাটমিক ফোর্সের মান বেশি হবে। নেক্সট পয়েন্ট,
ইন্টারমলিকিউলার ডিস্টেন্স। ঠিক আগের ছবিটা যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে যার ক্ষেত্রে যত মানে কম্প্যাক্টনেস কম হবে তার ক্ষেত্রে ইন্টার অ্যাটমিক বা ইন্টারমলিকিউলার ডিস্টেন্স বা দূরত্ব তত বেশি হবে। তাহলে এইখানে জিনিসটা ঠিক উল্টো, মানে আমরা উপরে যে অর্ডারটা লিখলাম এইখানে এর ক্ষেত্রে অর্ডারটা ঠিক অপোজিট হয়ে যাবে। ইন্টারমলিকিউলার বা ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স সব থেকে বেশি কার ক্ষেত্রে? গ্যাসের ক্ষেত্রে, তারপরে হবে লিকুইডের ক্ষেত্রে, তারপরে হচ্ছে সলিড। তাহলে এইখানে আমরা লিখতে পারি যে সলিডের ক্ষেত্রে এখানে ডিস্টেন্স হলো নেগলিজেবল। নেগলিজেবল মানে নগণ্য। ইন্টার অ্যাটমিক বা ইন্টার মলিকিউলার ডিস্টেন্স খুব নগণ্য। লিকুইডের ক্ষেত্রে হচ্ছে লেস, আর এর ক্ষেত্রে হচ্ছে হাই, ঠিক হাই, মানে খুব বেশি ইন্টারমলিকিউলার ডিস্টেন্স আছে। আচ্ছা, নেক্সট আমরা যে পয়েন্টটা করব সেই পয়েন্টটা হলো নেক্সট আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেই পয়েন্টটা হচ্ছে কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটির বাংলা হচ্ছে সংকোচনশীলতা, মানে কোন পদার্থ বা কোন ম্যাটার কত বেশি সংকোচন হতে পারে। এবারে মনে করো সলিডের ক্ষেত্রে তো অণুগুলো পরস্পরের সঙ্গে একদম দৃঢ় সুসংবদ্ধ অবস্থায় আছে। তো এই সলিড সাবস্টেন্সের ওপরে আমরা যদি খুব বেশি চাপ প্রয়োগ করলে ওই অণুগুলো যেরকম অবস্থায় ছিল তার থেকে কি আরও বেশি সংকুচিত হতে পারবে? বা তার যা আয়তন ছিল সেই আয়তনটাকে কি আমরা সংকুচিত করতে পারবো? মনে করো একটা লোহার ব্লক নিয়েছো তুমি, এবার এই লোহার ব্লক বা একটা ইট নিয়েছো মনে করো, ইট নিয়ে তার উপর তুমি ভীষণভাবে চাপ প্রয়োগ করলে প্রথমে ইটের যা আয়তন ছিল বা তার যা আকার ছিল সেই আকারটাকে কি আগের থেকে কোনোভাবে সংকুচিত করতে পারবে? ডেফিনেটলি পারবে না। তো সেই কারণে কম্প্রেসিবিলিটি বা সংকোচনশীলতা সলিড ম্যাটারের ক্ষেত্রে ভীষণ কম। তাহলে আমরা লিখতে পারি এখানে নেগলিজেবল। এবারে লিকুইডের কথা ভাবো, লিকুইডের ক্ষেত্রে যেহেতু ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স লেস আছে বাট লেস, তাই তাকে যদি আমরা চাপ প্রয়োগ করে সংকুচিত করারও চেষ্টা করি হবে খুব ড্রাস্টিক কন্ডিশন, মানে খুব তীব্র কোনো কন্ডিশন, মানে টেম্পারেচার বা তুমি প্রেশার বা অন্য কোনো রকমভাবে কোনো ফ্যাক্টর ভ্যারি করে যদি তাকে চেঞ্জ করাতে চাও সেসব কন্ডিশন বাদ দিয়ে আমি নর্মাল কন্ডিশনে বলছি। ধরো চাপ প্রয়োগ করবার পরে তরলের সংকোচনটাকে আমরা সেই অর্থে করতে পারবো, হয়তো হবে, কিন্তু সেটা আমরা সলিডের ক্ষেত্রে যেটা দেখলাম একদমই ঘটছে না বা একদমই ঘটা সম্ভব নয়। লিকুইডের ক্ষেত্রে হলেও তার পরিমাণ খুবই কম থাকবে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে যেহেতু ইন্টারমলিকিউলার বা ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স প্রচুর বেশি বা কণাগুলো অনেক পরস্পরের থেকে অনেক দূরত্বে থাকে, তো সেক্ষেত্রে যদি আমরা গ্যাসকে প্রেশারাইজ করে সংকোচন করি, মানে চাপ প্রয়োগ করে যদি সংকোচন করার চেষ্টা করি, তাহলে কিন্তু গ্যাসকে খুব সহজেই সংকোচন করা সম্ভব। তাই সংকোচনশীলতা বা কম্প্রেসিবিলিটি গ্যাসের ক্ষেত্রে ভেরি হাই। এখানে আমরা লিখছি ভেরি হাই, এটা হবে লেস আর এটা হবে নেগলিজেবল। ওকে, নেক্সট নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের এক্সপ্যান্ডিবিলিটি। কম্প্রেসিবিলিটির ঠিক অপোজিট টার্ম হচ্ছে এক্সপ্যান্ডিবিলিটি বা প্রসারণশীলতা। ওকে, তো প্রসারণশীলতার অর্ডারটাও ঠিক ওপরের অর্ডারই ফলো করবে, কারণ তুমি এখানে চাপ প্রয়োগ করে তো ব্যাপারটা দেখতে চাইছিলে যে সলিড, লিকুইড বা গ্যাসিয়াস ম্যাটারের ক্ষেত্রে কীরকম হয়। এবারে মনে করো তার থেকে চাপ সরিয়ে নেওয়ার পরে সলিড যে বস্তু আছে বা সলিড যে ম্যাটার আছে তার ক্ষেত্রে প্রসারণের কোনো রকম ঘটনা হবে না। নর্মাল আমরা যে চাপ প্রয়োগ করে তাকে সংকোচন করাতে চাইছিলাম, এবার সেই চাপটাই আমরা তুলে নেওয়ার পর সেখানে সংকোচন বা প্রসারণের কোনো ঘটনাই হবে না।
লিকুইডের ক্ষেত্রে প্রসারণশীলতা সলিড বস্তু অপেক্ষা বেশি, আবার গ্যাসের ক্ষেত্রে যেহেতু ইন্টারমলিকিউলার ডিস্টেন্স গ্যাসের ক্ষেত্রে বেশি, তাই জন্য আমরা যদি এক্সপ্যান্ড করতে চাই, মানে গ্যাসকে ধরো একটা কম্প্রেসড ফর্মে রেখেছিলাম, এবার সেখান থেকে আমরা প্রেশারটাকে সরিয়ে নিলাম। প্রেশার সরিয়ে নিলে কি হবে, আমি একটা ছবি এঁকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ধরো এরকম একটা কন্টেনার আছে, এই কন্টেনারে একটা গ্যাসকে এনক্লোজ করা আছে। একটা পিস্টন লাগানো আছে মুখে, ওকে, একটা পিস্টন মুখে লাগানো আছে, আর এখানে গ্যাসের কণাগুলো ঘোরাঘুরি করছে, একটা চাপ প্রয়োগ করে রাখা আছে। এবার এই পিস্টনটাকে আমরা ওপর দিকে টেনে দিলাম, পিস্টনটাকে আমরা ওপর দিকে টেনে দিলাম। ধরো এরকম ভাবে রাখা আছে, তখন এই আয়তনটুকুর মধ্যেই ঘুরছিল। এবারে আমরা পিস্টনটাকে টেনে দিলাম, পিস্টনটাকে টেনে দিয়ে আমরা নিয়ে গেলাম এইখানে। মনে করো এখানটা নিয়ে গেলাম, তাহলে এই পরিমাণ গ্যাস কি হবে, আরো এতটা জায়গা দখল করে নেবে, ওকে। তাহলে দেখো গ্যাসের প্রসারণশীলতা খুব বেশি, কারণ গ্যাসের কণাগুলো পরস্পরের থেকে এত দূরে থাকে, তাদেরকে যদি আমরা চাপ কমিয়ে দিই, মানে ধরো কোনো একটা গ্যাসকে আমরা কোনো একটা নির্দিষ্ট চাপে রেখেছিলাম, এবারে সেই চাপের মানটাকে কমিয়ে দেওয়া হলো, তখন গ্যাসের কণাগুলো তত সহজে কি হবে, প্রসারিত হতে শুরু করে দেবে। তো ওই জন্য বলা হচ্ছে গ্যাসের প্রসারণশীলতা সব থেকে বেশি। তাহলে এখানে এটা আমরা লিখবো নেগলিজেবল। নেগলিজেবল বলতে পারো বা অলমোস্ট জিরো বলতে পারো, একই ব্যাপার, অর অলমোস্ট জিরো। এটাও কম্প্রেসিবিলিটি অলমোস্ট জিরো। আচ্ছা, এটা হবে লেস, আর লিকুইডের ক্ষেত্রে হবে ভেরি হাই। ভেরি হাই, ওকে। নেক্সট পয়েন্ট হচ্ছে ডেনসিটি। ডেনসিটি কি হবে তোমরা বলো, ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব। এবারে দেখো ঘনত্বটা কিরকম, ধরো একটা সার্টেন ভলিউমে অনেক সংখ্যক মলিকিউল একত্রিত অবস্থায় আছে, বা অনেক সংখ্যক কণা একত্রিত অবস্থায় আছে, তাহলে তার ঘনত্ব বেশি হবে। তো সলিডের ক্ষেত্রে ঘনত্ব হচ্ছে হাই, লিকুইডের ক্ষেত্রে যেহেতু একটা নির্দিষ্ট আয়তনে কণার সংখ্যা কম থাকে, তাই তার ঘনত্ব সলিড অপেক্ষা কম হবে। আর গ্যাসের ক্ষেত্রে একক, মানে একটা নির্দিষ্ট আয়তনে কণার সংখ্যা তো অনেক কম থাকে, সেটা সলিড বা লিকুইডের তুলনায় অনেক কম থাকে, তাই গ্যাসের ক্ষেত্রে সব থেকে লেস। এখানে হচ্ছে ধরো এটা হচ্ছে ভেরি হাই, তাহলে এটা হবে হাই আর এটা হবে লেস। হাই কেন বললাম, যদি ধরো সলিডের ক্ষেত্রে আমরা ভেরি হাই বলি, তো সেই রেসপেক্টে লিকুইডের ক্ষেত্রে আমরা হাই লিখলাম, আর গ্যাসের ক্ষেত্রে লেস। আর লাস্ট পয়েন্ট আমাদের সেটা হলো কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির ফর্মুলা তোমরা হয়তো অনেকে জানো, বা না জানলে তোমরা এটা মনে রেখো। কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে, ধরো কাইনেটিক এনার্জিকে আমরা যদি এই সিম্বলটা দিয়ে প্রকাশ করি, ই সাফিক্সে কে, কে মিনস কাইনেটিক, ই ফর এনার্জি, তো ই কে ইকুয়ালস টু হাফ ইন্টু এম ভি স্কোয়ার। এম হচ্ছে মাস অফ আ পার্টিকেল, আর ভি হচ্ছে ভেলোসিটি অফ দ্যাট পার্টিকেল, ওকে।
তো কাইনেটিক এনার্জি সলিডের ক্ষেত্রে সবচেয়ে কম, তারপরে হবে লিকুইডের, আর গ্যাসের ক্ষেত্রে সর্বাধিক। লেস, এটা হাই, এটা ভেরি হাই। দেখো লিকুইডের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি আছে। এবার কাইনেটিক এনার্জি বলতে সহজভাবে যদি বলা হয়, কাইনেটিক এনার্জি বিষয়টা কি কন্ট্রোল করে, কোনো পার্টিকেল বা কোনো ম্যাটারের গতিশীলতাকে নির্ধারণ করে, যে একটা ম্যাটার কত সহজে গতিশীল হতে পারে বা তার গতিশীলতা কীরকম, সেইটাকে নির্ধারণ করে হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির বাংলা তোমরা জানো হয়তো গতিশক্তি। তো লিকুইডের যেহেতু গতিশক্তি আছে, তাই লিকুইড এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু ফ্লো করে চলে যায়। আর গ্যাসও কিন্তু সেই হিসাবে প্রবাহমান একটা ধর্ম দেখায়, প্রবাহমানতা ধর্ম দেখায়। কিন্তু সলিডকে ধরো আমি বলছি, মনে করো এই বইটা আমি হাতে রাখলাম এরকম। তো হাতে রাখলে এই বইটা কি মুভ করে যেতে পারছে? নিশ্চয়ই পারছে না। তাহলে এর গতিশীলতা কম, মানে কাইনেটিক এনার্জি কম। এবারে যদি আমি হাতে এক গ্লাস থেকে আমি জল ঢালতাম, তাহলে আমি কি হাতে জল ধরে রাখতে পারতাম? একটা সার্টেন অ্যামাউন্ট অবধি হয়তো জলটা এখানে থাকতো। এবার যত জলের পরিমাণটা বাড়বে তত আমার কী হবে, হাতে চারদিক থেকে ফ্লো করতে শুরু করবে। বা এই ধরো হাওয়া বইছে এখন, হাওয়াকে আমি যদি এরকম হাতে এরকম ধরে রাখি, তাহলে কি আমার হাতে হাওয়া থাকবে? নিশ্চয়ই থাকবে না, পাস করে বেরিয়ে যাবে। তো কাইনেটিক এনার্জি বেশি হওয়ার কারণেই কিন্তু এদের আমরা বলতে পারি যে এই খুব বেশি গতিশীল। তারপরে হচ্ছে লিকুইড, আর সলিডের ক্ষেত্রে গতিশীলতা অনেক কম। এর পেছনেও কিন্তু একটা কারণ আছে। একটু আগে আমি তোমাদেরকে একটা পয়েন্ট দেখালাম, ইন্টারমলিকিউলার ফোর্স যে কথাটা আমি তোমাদেরকে বললাম, সেখানে তোমরা সলিডের ক্ষেত্রে দেখো মলিকিউলগুলো পরস্পরের খুব গায়ে গায়ে লেগে আছে। তাহলে একটা মলিকিউল আরেকটা মলিকিউলের ওপর একটা ইনফ্লুয়েন্স দিচ্ছে, তাই তো? ধরো আমি মনে করো পুজোতে ঠাকুর দেখতে বেরিয়েছি, এবার একটা প্যান্ডেলে প্রচণ্ড ভিড় হয়েছে, ওকে? সেইখানে মনে করো বাহুবলীর সেট বানিয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে। এবারে ঠাকুর দেখার জন্য প্রচুর লোক গেছে, প্রচণ্ড ভিড়, এত ভিড় মানে সেখানে একজন লোক আরেকজন লোকের গায়ের মধ্যে পিষে যাচ্ছে, এত একদম কম্প্যাক্ট ফর্মে দাঁড়িয়ে আছে। তাহলে সেখানে কি আমি খুব ফ্রিলি হেঁটে চলে যেতে পারবো, বা আমার কাইনেটিক এনার্জি কি বেশি থাকবে ওখানে? নিশ্চয়ই থাকবে না। এবারে মনে করো আমি গেছি গড়ের মাঠে ঘুরতে গেছি। তো গড়ের মাঠ মানে বুঝতেই পারছো, ফাঁকা মাঠ। সেখানে আমার আশেপাশে কেউ নেই, আমি ফ্রি, পুরো একা। আমি আমার ইচ্ছে মতো হেঁটে চলে যাচ্ছি, বা ইচ্ছে করলে আমি দৌড়তেও পারছি। তাহলে সেখানে আমার গতিশীলতা বেশি, মানে আমার কাইনেটিক এনার্জি তখন বেশি। তো এইখানেই আমি ওটাই বলতে চাইছিলাম যে আশেপাশে যদি জিনিসটা সুসংবদ্ধ অবস্থায় থাকে, বা অনেক মলিকিউল দ্বারা যদি ঘিরে থাকে, বা কম্প্যাক্ট ফর্মে যদি থাকে, তার ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কিন্তু কম হয়, ওই জন্য তার গতিশীলতা কম হয়। আর যদি কম্প্যাক্টনেস কম থাকে, মানে আশেপাশে যদি অনেক মলিকিউল না থাকে, বা ইন্টারমলিকিউলার ফোর্স যদি না থাকে, বা কেউ কাউকে ইনফ্লুয়েন্স যদি না করে, সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি বেশি হয়, তার গতিশীলতাও বেশি হয়। ওকে, আশা করি তোমরা এই পুরো জিনিসটা বুঝতে পেরেছো। এবারে যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ আ গ্যাস, গ্যাসের সংজ্ঞা কী, তাহলে তোমরা খুব সহজেই বলতে পারবে। একদম প্রথম পয়েন্ট থেকে চলে আসো, যেখানে আয়তনের কথা বলা হয়েছে, যে আয়তন কীরকম হয়, বা আকৃতি কীরকম হয়, বা ইন্টারমলিকিউলার ফোর্স কীরকম হয়, ডিস্টেন্স কীরকম হয় মলিকিউলের মধ্যে, কম্প্রেসিবিলিটি, এক্সপ্যান্ডিবিলিটি, ডেন্সিটি, কাইনেটিক এনার্জি, যা যা এখানে পয়েন্টসগুলো আমি বললাম, এই রকম চরিত্র যাদের যাদের থাকে, এই চরিত্র যাদের যাদের থাকে, তাদেরকে আমরা বলি গ্যাস। শুধু এখানে এই 4টে পয়েন্টের কথাই আমি বলছি না, এর আগেও যে 4টে পয়েন্ট আমি লিখেছিলাম, সেগুলোকে একসাথে কম্বাইন করবার পরে আলটিমেট যে আমাদের স্টেটমেন্টটা তৈরি হবে, দ্যাট ইজ ডিফাইন্ড অ্যাজ আ গ্যাস। যে ম্যাটার ওই সমস্ত প্রপার্টিগুলো শো করবে, তারা হবে গ্যাস। আর লিকুইডের ক্ষেত্রেও ঠিক তাই। তোমরা এই পয়েন্টগুলোকে কম্বাইন করে যদি বলো যে ম্যাটার এই সমস্ত প্রপার্টিগুলো শো করবে, তারাই হচ্ছে লিকুইড। সলিডের ক্ষেত্রেও ঠিক তাই, এই পয়েন্টসগুলো যেই সমস্ত ম্যাটার শো করবে, দোজ আর কল্ড সলিডস। ফাইন, আশা করি এই পয়েন্ট নিয়ে আমি যে ডিসকাশনটা করলাম সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে গ্যাসিয়াস সাবস্টেন্সের ক্ষেত্রে আমরা তাকে কত রকম ক্যাটাগরিতে ভাগ করতে পারি, আর তাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, একটা গ্যাসের ধর্মকে আমরা কি ভৌত রাশির সাহায্যে প্রকাশ করতে পারি, সেই সমস্ত ভৌত রাশি নিয়ে বিভিন্ন বিজ্ঞানী
বিভিন্ন সময় কিছু সূত্র আবিষ্কার করেছিলে। তো সেই সূত্রগুলো কিভাবে পরিবর্তন দেখায় একটা গ্যাসের চরিত্রের ক্ষেত্রে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ অল অফ ইউ, ভালো থেকো।